ঋতু পরিবর্তনের সময় আমাদের সবারই কম বেশি গলার সমস্যা হয়। এই যেমন এখন প্রচণ্ড ঠান্ডা শীতকাল, আবার কিছুদিন পরেই বসন্তকাল আসতে চলেছে। এই সময়টাই কিন্তু গলার সমস্যা প্রত্যেকেরই বোধহয় দেখা যায়। কিন্তু এই সমস্ত সমস্যা কি কি সমস্যা হতে পারে, কিংবা সেই সমস্যা কতটা গভীর হতে পারে, কিংবা সেই সমস্যা থেকে কিভাবে আমরা সমাধান পেতে পারি, অথবা সেই সমস্যা শুধুই নিছক সমস্যা নাকি সেটা কোনো বড় রোগের ইঙ্গিতবাহী সমস্যা, এই সব কিছু আমরা কিন্তু জেনে নেব আজকে আমাদের মধ্যে। আজকে যিনি অতিথি আছেন আমাদের মধ্যে, আজকে আমরা পেয়েছি ইএনটি নেক অ্যান্ড সার্জন ডাক্তার মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্যকে। নমস্কার। নমস্কার। আমি জানতে চাইব আপনার কাছে যে এই যে ঋতু পরিবর্তনের যে সময়টার কথা বললাম, সেই সময় তো আমাদের সবারই কম বেশি গলার সমস্যা হয়। তো আপনি যদি বলেন কি কি সমস্যা হতে পারে। দেখুন, এইটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, কারণ সমস্যা যেটা আপনি বলছেন তার মানে হচ্ছে হলো যে সিমটমসগুলো পেশেন্টদের হয়ে থাকে। সিমটমস বলতে যেটা বহিঃপ্রকাশ, যেটা নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসে। নানাবিধ বহিঃপ্রকাশ, গলার সমস্যার বহিঃপ্রকাশ বা সিমটমস নিয়ে পেশেন্ট আসে। কেউ হয়তো বলেন যে আমার গলায় ব্যথা আছে, কেউ হয়তো বলেন যে গলার পেছনে না একটা সকাল থেকে মনে হচ্ছে কি যেন একটা আটকে আছে, পুঁটলির মতন একটা আটকে আছে। কারোর সমস্যা হতে পারে যে স্বরের পরিবর্তন হয়েছে, তাও হতে পারে। গলার ভেতরে চুল করছে, তাও হতে পারে। আবার গলায় ব্যথার কথা যেটা বললাম, যে ব্যথা হতে পারে, কিংবা গলায় একটা কুটকুট করছে এরকম একটা ভাব। অনেক ক্ষেত্রে যেন একটা চোকিং সেন্সেশন, যে গলার পেছনটা একটু বন্ধ বন্ধ লাগছে, সেরকম হতে পারে। আবার কেউ কেউ বলতে পারে যে কাশি নিয়েও আসতে পারে। এই সমস্ত ধরনের যে সিমটমসগুলো, এই সিমটমস নিয়ে কিন্তু আমাদের কাছে পেশেন্ট আসতে পারে। এই খালি শীতকাল বলে না, ঋতু পরিবর্তনের সময় কিন্তু এই সিমটমসগুলো নিয়ে আসতে পারে। আচ্ছা, তো কোন কোন কারণে এই সমস্যাগুলো হতে পারে? দেখুন, কারণ নিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পরে এটা হচ্ছে হলো ইনফেক্টিভ কারণ, মানে কোনো কিছুর ইনফেকশন হয়েছে তা হতে পারে, কিংবা ইনফ্লামেটরি মানে প্রদাহ হয়েছে তার থেকে হতে পারে, কিংবা কোনো অ্যালার্জিক কারণে এটা হতে পারে, কিংবা কোনো টিউমারের জন্য এটা হতে পারে। সেই টিউমার ম্যালিগন্যান্ট, নন ম্যালিগন্যান্ট, যে কোনো, মানে ক্যান্সার, নন ক্যান্সার। তো এই নানাবিধ কারণ থেকে এই জিনিসগুলো হতে পারে, কিন্তু আমাদের জানতে হবে এবং বিস্তারিত আলোচনার সময় আমরা জানবো যে কিভাবে হয়। তো সেই জায়গাটা কিন্তু এই কারণগুলো বেসিক্যালি যাই হোক না কেন, এই 5-6টা কারণ, মানে আলটিমেটলি এই কারণের থেকে এই গলার সমস্যাগুলো হতে পারে, মানে এই ঋতু পরিবর্তনের সময়। আচ্ছা আচ্ছা। তো খুব স্বাভাবিক যে এই যখনই কারণ আছে তখন তার সমাধানও আছে। নিশ্চয়। হ্যাঁ, তো সেই সমাধানগুলো কি কি, মানে কোন কারণে কি কি সমাধান আছে? এই সমাধান জানতে গেলে আগে কারণ জানতে হবে। কারণ বলতে যে কেন হচ্ছে। এবার আমি আসি, ঋতু পরিবর্তন যখন কথাটা আপনি বারবার বললেন, তো সেই জায়গাটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট হয় হচ্ছে অ্যালার্জি। আজকে কিন্তু আমরা যেটা দেখি না, অনেক সময় দেখি যে শীতকালে AQI যেটাকে বলি, সেইটা মানে কতটা পলিউশন এইসব জিনিসগুলো বাতাসে কতটা আছে, শীতকালে পরিমাণ বাড়তে বাড়তে একটা সাংঘাতিক পরিমাণে পৌঁছে গেল। হ্যাঁ, তখন আমরা সবাই হই হই রই রই করে উঠি যে আর বা থাকা যাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়েছে। তো তাহলে একবার কি ভেবে আমরা দেখেছি যে এই জিনিসগুলো কি শীতকালে কোথার থেকে বাতাসে আসছে, আর বাকি সারা বছরে কি থাকছে না? যদি কোনো একটা জায়গায় এই অ্যালার্জেন্স আমরা বলবো, আমি খালি আপনার ডাস্ট এইসবের কথা তো বলবো না, এখানে আমি আসবো এটার বিস্তারিত ব্যাপারে, যে এই অ্যালার্জেন্স যেগুলোর থেকে কিংবা যেগুলোকে কোট আনকোট বিষাক্ত করে দিচ্ছে আকাশটাকে, সেই জিনিসটা আমরা নিঃশ্বাসের সঙ্গে যখন আমাদের ভেতরে ঢুকছে, নিঃশ্বাসের রাস্তাটা তো একই, নাক দিয়ে, তার পেছনে দিয়ে, তারপরে শ্বাসনালী দিয়ে চেস্টে ঢুকে যাচ্ছে, তো জায়গাটা একই। এবার এই অ্যালার্জেন্সগুলো সেই শহরে খালি যে শীতকালে থাকছে আর বাকি সময়গুলো একেবারে স্বচ্ছ বাতাস হয়ে যাচ্ছে, ব্যাপারটা তা নয়। থাকে কিন্তু সারা বছরই তারা। কিন্তু যেটা হয়
যে শীতকালে বাতাসের ওয়েটটা, বিকজ অফ টেম্পারেচার, লোয়ার টেম্পারেচার, বাতাসের ওয়েটটা তখন ভারী হয়ে যায়, ওজনটা ভারী হওয়াতে সব জিনিসগুলো মাটির কাছে নেমে আসে। সেই কারণে আমরা সেগুলোকে আমাদের মাপকাঠির মধ্যে ধরতে পারি এবং নিঃশ্বাসের সঙ্গে তখন যখন যায় আমাদের নানাবিধ অ্যালার্জিক রিয়াকশন সেগুলো হয়। গরমকাল কিংবা অন্য সময়গুলোতে এটা আকাশের পাতলা হয়ে যায়, বাতাসটা ওজনটা কমে যায় বলে নিয়ে, বিকজ অফ টেম্পারেচার ওটা অনেক ওপরে উঠে যায়। আর বর্ষাকালে অনেক কিছুকে ধুয়ে দেয়, প্রকৃতি ওটাকে ধুয়ে দেয়, বাতাসের মধ্যে যেগুলো থাকে দে হ্যাভ কেমিক্যাল রিয়াকশনস উইথ ওয়াটার, আর কিছু কিছু ওয়াশড অ্যাওয়ে হয়ে যায়। তো যাই হোক, অ্যালার্জেন যেগুলো শীতকালে যে অ্যালার্জিটা হয় তার মধ্যে শীত এবং বসন্ত, তার মধ্যে নানাবিধ হচ্ছে পোলেন্স থেকে হয়, রেণু। এই যে ফুল ফোটে, ফুলের যে রেণু হয়, অনেকেই অ্যালার্জিক টু এই পোলেনের থেকে হয়। তারপরে আপনার ধুলোবালির থেকে তো ডেফিনেটলি হয়, যত ড্রাই ওয়েদার হবে তত তো ধুলোবালি উঠতে থাকবে। তাছাড়া ধরুন এই ডিজেলের ফিউম থেকে, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন থেকে, তারপরে অনেক শহরে আমরা শুনেছি না এই ধান, তার আগেই ঠিক ধানের গাছ টাছগুলো, এই স্টাবলসগুলো যেগুলো খেতে থাকে ওগুলোকে পুড়িয়ে দেয়, তো নানাবিধ এই স্মোক থেকে হয়। তারপরে ইনফ্যাক্ট বাড়িতেও কিন্তু এই যে সবুজ সবুজ যেগুলো শ্যাওলার মতন বাথরুম কিংবা কিচেনে যেগুলো থাকে, যেগুলোকে আমরা মোল্ডস বলে থাকি, দিউজ আর ফাঙ্গাসেস, ওর থেকেও অ্যালার্জি হয়। তো যাই হোক, এই বাতাসে যখন এই অ্যালার্জেনগুলো বেড়ে যায় তখন কিন্তু শ্বাস যে যাওয়ার রাস্তা, এখানে অ্যালার্জিক রিয়াকশন হয়। এই অ্যালার্জিক রিয়াকশন হওয়ার জন্যে নাক কিংবা সাইনাসের থেকে একটু আঠালো ধরনের রসের মতন বেরোয়, ওটা নাকের পেছন দিয়ে গলাতে যায়, পোস্ট নেজাল ড্রিপ যেটাকে বলি, এবং এটা যাওয়ার জন্যে তার কিন্তু অ্যালার্জিক কাফ হয়। মাঝে মধ্যে কাফটা বাড়তে বাড়তে ওটা যখন চেস্টে চলে যায় ওটা কিন্তু একটা স্প্যাজমের মতন হয়, নিঃশ্বাসের কষ্ট হতে পারে। এই যে অ্যালার্জিক রিয়াকশন হয় বলে নিয়ে প্রদাহ হয়, তার জন্য কিন্তু গলায় ব্যথা হতে পারে। আর মাঝে মধ্যেই হাঁচি হওয়া, প্রচণ্ড বেশি নাক বন্ধ হয়ে যাওয়া, গলার ভেতরে একটা সাফোকেটিং ভাব, এগুলো হতে পারে। আবার সিজন যখন চেঞ্জ হয়, ঋতু পরিবর্তনের সময় অনেক নতুন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া সেগুলো আবার দানা বাঁধে। দেখুন, পৃথিবীতে যে যার সঙ্গে পারছে যুদ্ধ করে বেড়াচ্ছে, ব্যাপারটা তো তাই, যুদ্ধ করে বেড়াচ্ছে এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এই জায়গাটাতে যে যদি কোনো ব্যাকটেরিয়া এবং ভাইরাস সে সেই সময়কার জন্য জিতে যায় যুদ্ধ, সে আমাদেরকে অ্যাট্যাক করবে, উই উইল বি ইনফেক্টেড বাই দেম। তখন ইনফেক্টেড হয়ে গেলে গলা ব্যথা হতে পারে, জ্বর হতে পারে, স্বরের পরিবর্তন হতে পারে। স্বরের পরিবর্তন কেন স্বরের পরিবর্তন হয়? স্বরের পরিবর্তন এই জন্যেই হয়, আমাদের যে স্বরযন্ত্র যেটা আছে, যেটা এই গলার একটু নিচের দিকটা ভেতরে থাকে, যদি স্বরযন্ত্রটাকে ইনভলভ করে এবং স্বরযন্ত্রের যদি প্রদাহ হয়, তাহলে পরে স্বরের পরিবর্তন হতে পারে ইনফেকশন কিংবা অ্যালার্জিক রিয়াকশনের সময়তেও। তো এইগুলো হলো মেইনলি ঋতু পরিবর্তনে, যেটা আমি বললাম ইনফেক্টিভ কজ কিংবা অ্যালার্জিক কজ, তার থেকে এগুলো হওয়ার চান্সেস এইভাবে, এই কারণেই আপনার এই সিমটমসগুলো দেখা দেয়। তার মানে আমাদের এই যে কোভিড এসেছিল, করোনা ভাইরাস যেটা এসেছিল, ফলে তার ফলেও নিশ্চয়ই হয়েছে, মানে সেই ভাইরাসটা নিশ্চয়ই গলাকে এফেক্ট করেছে। ডেফিনেটলি কোভিডে গলাকে এফেক্ট করেছে, কিন্তু কোভিডের সঙ্গে কিন্তু ঋতু পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। কিন্তু কোভিডটা স্বতন্ত্রভাবে একটা ভাইরাস পৃথিবীতে এসে নিয়ে ওই যুদ্ধে সে তখন জিতেছিল, কিন্তু হ্যাঁ, তো ওই যুদ্ধে জেতার জন্যে সে তখন টুক ওভার দ্য প্লেস, যাকে পারছে যেভাবে পারছে এফেক্ট করছে। এবার কোভিডের আমরা শুনেছি অনেক স্ট্রেন, যে এই স্ট্রেন হয়েছে, কোনো স্ট্রেন যেটা ডেল্টা ইন্ডিয়াতে, যেটা সবচেয়ে বেশি, সেকেন্ড স্ট্রেন যেটা এসেছিল ইন্ডিয়াতে, ডেল্টাটা ওয়াজ মাচ মোর পাওয়ারফুল, এবং যার জন্যে অনেক মানুষেরই প্রাণ গিয়েছিল। কিন্তু ও কিন্তু আমাদের অনেক সিস্টেমকে এফেক্ট করেছে। আমাদের নাকের মধ্যে
যে গন্ধের যে নার্ভ আছে সেগুলোকে এফেক্ট করে নিয়ে একটা সময় আপনি শুনেছিলেন অমুক লোক গন্ধ পাচ্ছে না, তার মানে কোভিড হয়েছে, তার মানে কি সেটাকে এফেক্ট করেছিল। আবার এইদিকে ভাইরাল ইনফেকশন এমনিতেও যেগুলো হলে পরে যেটা হয় একটু সর্দির মতন হওয়া, আবার ওই সিক্রিশনগুলো গলার পেছনে গিয়ে নিয়ে গলার পেছনে প্রদাহ করা, গলা ব্যথা করা, স্বরের পরিবর্তন করা, সেগুলো হয়েছিল। তো এগুলো থেকে সমাধানটা কি? সমাধান হচ্ছিল প্রথমে আমাদের জানতে হবে যে কেন এটা হচ্ছে। ব্যাকটেরিয়াল যদি হয় তাহলে পরে সেই ব্যাকটেরিয়ার এগেনস্টে অ্যান্টিবায়োটিক যেটা ইউজ করার সেটা দিতে হবে। ভাইরাল ইনফেকশনগুলো অ্যাকচুয়ালি মোস্ট অফ দেম আর সেলফ লিমিটিং, তার মানে ভাইরাসের জন্য যদি না পুরো শরীরে ভাইরাল ইনফেকশনটা খুব মারাত্মকভাবে হয়, তা না হলে পরে অ্যান্টিভাইরাল ওরকমভাবে ওষুধ দেওয়ার হয় না, এগুলো সেলফ লিমিটিং, সিমটোম্যাটিক রিলিফ দিতে গেলেই ভালো হয়। তবে এবার যেটা সিমটমসগুলো যেগুলো আমি বললাম, যে ব্যথা যদি হয় আমরা একটু প্যারাসিটামল দিয়ে থাকি ব্যথাটা কমানোর জন্য, জ্বর যদি থাকে তাহলে পরে জ্বর কমানোর জন্যও আমরা প্যারাসিটামল, তার ডোজটা ডিফারেন্ট হয়, আমরা দিয়ে থাকি। স্বরের পরিবর্তন হলে আমরা অবশ্যই বলে থাকি যে গার্গল করবেন না। গলায় ব্যথা হলে গার্গল করবে, সেটা অন্য। স্বর পরিবর্তন হলে পরে কিন্তু গার্গল করবে না, কারণ একটা জিনিস বোঝার, স্বর যখনই পরিবর্তন হচ্ছে তার মানে হলো স্বরযন্ত্রে কোনো গন্ডগোল হয়েছে, তা না হলে স্বর পরিবর্তন হবে না, এটা খুব পরিষ্কার জিনিস বুঝতে হবে। এবং স্বরের পরিবর্তন যদি হয়, স্বরযন্ত্রে যদি গন্ডগোল থাকে, আমি যখনই গার্গল করব, এই যে জিনিসটা করব, গলায় স্বরযন্ত্রের উপরে অনেক বেশি স্ট্রেস, অনেক বেশি চাপ পড়বে, আর তখন কিন্তু স্বরের পরিবর্তনটা আরও ক্ষতিগ্রস্ত হবে, সে ভালো হবে না। তাহলে পরে স্টিম নিলে পরে ভালো লাভ হবে। নেজাল ড্রপ যদি নাক যদি বন্ধ থাকে, নেজাল ড্রপ। অ্যালার্জিক যদি রিয়াকশন হয় তাহলে পরে ওই অ্যালার্জির জন্যে যে ওষুধপত্র দেওয়ার সেগুলো আমাদের দিতে হবে। সো মোর অফ আ সিমটোম্যাটিক আমরা যদি দেখি এই ভাইরাল কজ কিংবা অ্যালার্জিক কজের জন্যে, এবং ডেফিনেটলি অ্যালার্জেন অ্যাভয়েডেন্সের কিছু আমরা অ্যাডভাইস দিয়ে থাকি, সেগুলো নিতে হবে। আর যদি ইনফেক্টিভ ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ডেফিনেটলি এইসবের সঙ্গে অ্যান্টিব্যাকটেরিয়াল মানে অ্যান্টিবায়োটিক্স আমাদের দিতে হবে। আচ্ছা, এমন কি হতে পারে যে এই যে সাধারণ এই গলা ব্যথা বা নানা রকম যে সমস্যা হচ্ছে, সেটার পিছনে কোনো একটা বড় রোগ আছে, এগুলো তার ইঙ্গিতবাহী, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা হতেই পারে। বড় রোগ কিন্তু সবসময় আমরা বড় রোগ ভাবা মানেই ক্যান্সার ভাবছি তা কিন্তু নয়। বড় রোগ মানে এমন রোগ যেটাতে কিন্তু আমাদের বেশ ভালো রকমের যুদ্ধ করতে হবে, এটাকেই তো বড় রোগ। তো সেখানে কিন্তু এমনও হয় অনেক সময় যে ইনফেকশন হলো গলাতে, এবং গলার চারিপাশে না কিছু জায়গা স্পেস আছে, ওপেন জায়গা আছে, তো সেই জায়গাগুলোতে এক এক সময় কিন্তু পুঁজ জমে যেতে পারে। আচ্ছা, তো এইটা অ্যাবসেস বলা হয়। পুঁজ জমাকে তো ইংলিশে আমরা ডাক্তারি শাস্ত্রে অ্যাবসেস বলা হয়। তো আমরা ওটাকে রেট্রোফ্যারেঞ্জিয়াল, প্যারাফ্যারেঞ্জিয়াল, নেক অ্যাবসেস বলে থাকি। এগুলোও কিন্তু মারাত্মক বড় রোগ, কারণ এইটাকে যদি আমরা এমার্জেন্সি বেসিসে ট্রিট না করি তাহলে কিন্তু এটা প্রাণহানিও হতে পারে। শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারে, শ্বাস নেওয়া, এবং এই ইনফেকশনটা স্প্রেড করে নানাবিধ, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ক্যান কস্ট আ হিউম্যান লাইফ। তো সেই জায়গাটাতে যেটা বললাম যে ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, কিংবা টনসিলের পাশেও পেছনেও একটা স্পেস আছে, পেরিটনসিলার এরিয়া, সেই সব জায়গাগুলোতে যদি ইনফেকশন দানা বাঁধতে থাকে, ওটা ইমিডিয়েটলি যা করণীয় ওষুধপত্র দিয়ে, যদি পুঁজ জমে গিয়ে থাকে পুঁজটাকে বের করে দেওয়া, এগুলো তো করতে হয়। আর তাছাড়া তো ডেফিনেটলি আরেকটা বড় রোগ আমরা যেটা নিয়ে সবসময় ভয় পাই, ক্যান্সার। ইয়েস, ক্যান্সার হলে পরে শ্বাসকষ্ট হতে পারে, যদি সেই রকম শ্বাস চলাচলের রাস্তায় যদি ক্যান্সারটি হয়, শ্বাসকষ্ট হতে পারে, খাওয়ার গিলতে অসুবিধা হতে পারে, গলায় ব্যথা হতে পারে, স্বরের পরিবর্তন হতে পারে, এগুলো হতেই পারে। আচ্ছা, তো এই রকম হলে আমরা রোগটা নির্ধারণ করব কি করে, মানে উপায়টা কি? নির্ধারণ করা প্রথমে তো ডেফিনেটলি এই জিনিসগুলো হলে পরে নির্ধারিত ডাক্তারবাবুকে দেখানো, সেটা তো আছেই। তো
তারপরে ডাক্তারবাবুরা যে ক্লিনিক্যাল এক্সামিনেশন যেটা বলি, তার মানে চেম্বারে যে দেখা, সেটা অনেক সময় নর্মাল যন্ত্রপাতি দিয়ে তার সঙ্গে কিছু স্পেশালাইজ যন্ত্রপাতি সবসময় অনেক সময় ইউজ করা হয়, যেরকম ষড়যন্ত্র কিংবা ডিপ ডাউন একটু নিচের দিকে গলার যদি কিছু হয় তাহলে তো নর্মাল ওই লাইট দিয়ে নিয়ে তো দেখা যায় না, তার জন্য স্পেশাল ফাইবার অপটিক ক্যামেরাস হয়, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি হয়, এরকম কিছু যন্ত্র আছে যেগুলো দিয়ে ভেতরটা দেখা হয়। তো আমরা দেখে টেখে নিয়ে আমরা মোটামুটি একটা জায়গাতে আসি যে তার মানে এটাই হয়েছে। তারপরে এই যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস যেটাকে বলি, ক্লিনিক্যালি ডায়াগনোস করার পরে যদি মনে হয় যে এটাকে আরও রিইনফোর্স করতে হবে, ডায়াগনোসিসটাকে আরও সঠিক করতে হবে, তাহলে যেরকম ইনভেস্টিগেশন দরকার হয়, সেটা ব্লাড ইনভেস্টিগেশনস হোক, যদি আমরা একটু টিউমারের মতন দেখি ওখান থেকে একটু মাংস নিয়ে সেটাকে, যেটা লেম্যানস টার্মে বায়োপসি বলা হয়, মেডিকেল টার্মসে আমরা এটাকে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন বলি, যেখানে ওই যে কোষগুলো আমরা দেখে নিয়ে আমরা বুঝি যে কী ধরনের কোষ, যদি কোনো টিউমার্স থাকে, কিংবা ধরুন আমরা দেখার পরে মনে হলো যে এনার কিছু ছবির দরকার। আমি ছবি কথাটা কিন্তু একটা ব্রডার অ্যাসপেক্টে কথাটা বললাম, কারণ ছবি ক্যান বি এক্স-রে, ছবি ক্যান বি এমআরআই, ছবি ক্যান বি সিটি স্ক্যান, ছবি ক্যান বি পেট, তো ছবি ক্যান বি আল্ট্রাসাউন্ড। তো ছবির যদি দরকার হয়, যেটা সবচেয়ে বেশি ভালো প্রযোজ্য ওই জিনিসটার জন্য, সেই রকমের ছবি আমরা করি। তো এই সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে প্লাস ক্লিনিক্যালি দেখে আমরা তখন একটা কনফার্মড ডায়াগনোসিসে আসি যে এই জিনিসটা হয়েছে, এবং সেই রূপ যা চিকিৎসার দরকার সেটা আমরা প্ল্যান করি। আচ্ছা, অনেকের ক্ষেত্রে একটা কথা শুনেছি, মানে আমার ক্ষেত্রেও মাঝে মাঝে আমি দেখেছি, সেটা হচ্ছে ঘুম থেকে উঠলে গলাটা একটু ভারী ভারী লাগে। এটা কেন হয়? মানে এটা কি কিছুর ইঙ্গিত? ঘুম থেকে উঠলে গলাটা ভারী ভারী লাগে, তার আগে একটু বুঝতে হবে। আমরা ছোটবেলার থেকে অনেকে খেলাধুলো করতাম কি নিয়ে বলুন তো? রাবার ব্যান্ড যেগুলো ছিল, রাবার ব্যান্ডটাকে স্ট্রেচ করতাম, টেনে ধরতাম, আর তারপরে ওটাতে একটা করে স্ট্রাইক করতাম, একটা আওয়াজ বেরোতো। এবার রাবার ব্যান্ডটা যদি বেশি স্ট্রেচ করি আওয়াজটা খুব শার্প হয়, আবার যদি একটু ঢিলে করি আওয়াজটা একটু মোটা হয়, টং টং করে মোটা হয়। এইটা এই কারণে আমি বললাম, আমাদের ভোকাল কর্ড ষড়যন্ত্র অনেকটা রাবার ব্যান্ডের মতন। ওই রাবার ব্যান্ডটা যখন বেশি স্ট্রেচড হয়ে যায় ভয়েসটা তত শার্প হয়, আর রাবার ব্যান্ডটা যত ঢিলে হতে থাকে কিংবা ভোকাল কর্ডটা যত ঢিলে হতে থাকে তত কিন্তু ভয়েসটা ভারী ভাবটা চলে আসে। তার মানে কি, স্বরের পরিবর্তন হতে থাকে। এরপরে নানাবিধ আছে যে যদি ওই ভোকাল কর্ডটা ঠিক মতো না মুভ করে তখন ফ্যাসফ্যাসে হয়ে যেতে পারে, হাস্কি হয়ে যেতে পারে। তো আমাদের যে কোনোভাবে যদি ভোকাল কর্ডটাতে কোনো প্রদাহ হচ্ছে, প্রদাহ হওয়া মানে কি, ভোকাল কর্ডটা মোটা হয়ে যাচ্ছে, মোটা হলেই ওটার টাইটনেসটা বাড়ছে, তার মানেই ওটার মুভমেন্টের, ওর যে একটা মুভমেন্ট যে ভোকাল কর্ডের, ওই মুভমেন্টটা রাবার ব্যান্ডের মতো, সেই জন্য আমি রাবার ব্যান্ডের কথাটা বললাম, এই মুভমেন্টের পরিবর্তন হচ্ছে, তাহলেই ভয়েসটা চেঞ্জ হচ্ছে। তো সকালে কেন হচ্ছে যে কথাটা আপনি বললেন, আমরা যখন শুয়ে থাকি আমাদের কিন্তু পেট এবং গলা দুটোই কিন্তু একই সমান্তরাল লেভেলে থাকে। অনেকের ক্ষেত্রে হয় যে পেটে তৈরি যে অ্যাসিডটা ওটা উঠে আসে গলাতে, যেটাকে বলে অ্যাসিড রিফ্লাক্স। আচ্ছা, এই অ্যাসিড রিফ্লাক্স হওয়ার জন্যেও কিন্তু গলাতে একটা প্রদাহ হয়। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, যার সর্দি কাশির ধাত আছে মানে যার অ্যালার্জিক সিমটমস আছে, তাদের কি হয় না, ওই নাক এবং সাইনাসের থেকে জলীয় জিনিস একটা তৈরি হয়, সেটা তারপরে নাকের পেছন দিয়ে গলাতে যায়। এবার এই পজিশনটার জন্য, আমরা তো শুয়ে আছি যে পজিশনে, এই সিক্রিশনটা, এই যে যেটা বেরোচ্ছে ওটা কিন্তু গলার ওখানেই বেশিক্ষণ ধরে থেকে যায়। আচ্ছা, এবং থেকে যাওয়ার জন্য আবার ওই জায়গাটাতে প্রদাহর সৃষ্টি করে। আচ্ছা, আর একটা যেটা কারণ হয়, এমনিতেও কিছু না থাকলেও কিন্তু আমরা ওই পজিশনে শুয়ে থাকি বলে আমাদের নর্মাল বডির যে ফ্লুইড মুভমেন্টটা কিছুটা কম হয় সারা রাত অতক্ষণ ধরে শুয়ে আছি বলে, এবং প্রত্যেকটা টিস্যুতে যেরকম ফ্লুইডটা জমতে থাকে একটু আধটু করে নিয়ে,
গলার ভোকাল কর্ডের ওখানেও কিন্তু অল্প বিস্তর একটু টিস্যু জমতে থাকে, সেই জন্য এমনিতেও কিছু না হলেও দেখবেন সকালে ঘুম থেকে উঠে নিয়ে গলাটা একটু ভারী ভারী লাগে। নিজেকে একটু বেশ ভালো লাগে যে গলাটা কিরকম ভারী ভারী হলো, সেটা কিন্তু এইটার জন্য হয়। কিন্তু তাছাড়া যে কারণগুলো আপনাকে বললাম, ওই অ্যাসিড রিফ্লাক্স কিংবা অ্যালার্জিক সিক্রিশন, দোজ আর দ্য মেইন রিজনস। আচ্ছা, তাহলে এই ঋতু পরিবর্তনের সময় আমরা তাহলে গলাটাকে ভালো রাখতে হলে, এই সমস্যা থেকে বাঁচতে হলে কি কি মনে রাখবো? সবচেয়ে বড় কথা হলো ওই যেরকম কেউ গেয়ে গেছিল না ত্বকের যত্ন নিন, সেরকম গলার যত্ন নিন। যদি নিতে হয়, যেটার যত্ন নেবেন তার ব্যবহারটা দরকার না পড়লে করবেন না। তার মানে কি? তার মানে হলো ভয়েস যতটা পারা যায় প্রিজার্ভ কনজার্ভ করা, সেইটা করবেন। ভয়েস রেস্ট দেবেন। দরকার না পড়লে অহেতুক চেঁচামেচি জোরে কথা বলবেন না, কারণ ওগুলোতেও কিন্তু ওই ভোকাল কর্ডটার সঙ্গে যে লাগোয়া মাসেলসগুলো আছে ওগুলোতে ক্ষতি হয়। যত ভোকাল অ্যাবিউজ, মানে জোরে কথা বলা, চেঁচামেচি করা, এগুলো করি, কিংবা ওভার ইউজ, যতটুকু কথা বলার কথা তার থেকে অনেকক্ষণ ধরে, অনেকের আছে না যে আমি না কথা না বলে থাকতেই পারি না, এবং তার গলাটা দেখবেন মাঝে মধ্যেই গলায় ব্যথা হয় এবং ফ্যাস ফ্যাসে গলা হয়ে যায়। দ্যাটস ওয়ান অফ দ্য রিজন। নাম্বার 2 হলো যে যতটা পারা যায় অ্যালার্জেন যেখানে, মানে আমি ধুলো ধোঁয়ার মধ্যে থাকবো না, আমি যদি সেই শহর খুব পলিউটেড হয়, যতটা পারা যায় মাস্ক ইউজ করার সেটা আমি করব। অহেতুক দরকার নেই আমি তাও গার্গেল করে যাচ্ছি, এই জিনিসটা করবেন না। অহেতুক গার্গেল করে নিয়ে কোনো লাভ হয় না। একটা জিনিস বোঝার, আমি যখন গার্গেলটা করি, এবার মনে মনে চিন্তা করুন তো কি হয়। মুখের মধ্যে ওষুধ মিশ্রিত জলটা আমি দিই, দেওয়ার পরে আমি জিভটা কিন্তু অটোমেটিক্যালি পেছন দিকে গিয়ে শ্বাসনালীর জায়গাটাকে বন্ধ করে দিচ্ছে, না হলে তো জলটা শ্বাসনালীতে ঢুকবে। এইবার আমি এই জিনিসটা করছি। এই জিনিসটা যত করছি তত কিন্তু আমার ভোকাল কর্ডের ওপরে স্ট্রেন পড়ছে। তো এইটা স্ট্রেনটা পড়লে আমার কিন্তু ভোকাল কর্ডের আরও কিন্তু সমস্যা, ওই আরও প্রদাহ হচ্ছে, সমস্যা হচ্ছে। কিন্তু যদি গলার মধ্যে কোনো ইনফেকশন হয়, ধরুন টনসিলাইটিস হলো, তাহলে ঠিক আছে, ওষুধ মিশ্রিত আমি গার্গেল করলাম ওই জায়গাটাতে ওষুধটা যাওয়ার জন্য। এইটা না মুখের মধ্যে একটা ড্রেসিংয়ের মতন। আমাদের বাইরে যদি কোথাও কেটে যায় আমরা ড্রেসিং করি, সেই রকম ধরুন মুখের মধ্যে কিংবা দাঁতে মাড়িতে কোথাও ধরুন ইনফেকশন হলো, ওই জায়গাটাতে আমার যদি ড্রেসিংয়ের দরকার, তাহলে এই অ্যান্টিবায়োটিক কিংবা ওষুধ মিশ্রিত জল দিয়ে আমি গার্গেল কিংবা মুখ কুলকুচি করি। কিন্তু গলার স্বরের যদি কোনো পরিবর্তন হয়, সেই অবধি তো আমার পৌঁছচ্ছেই না। সেই জায়গাটাতে প্রদাহটা কমানোর জন্যে আমরা যেরকম বাইরে ফুলে গেলে প্রদাহ হলে পরে সেঁক দিই, ভাপ নেওয়াটা সবচেয়ে ভালো। কারণ ওই ভাপটা, ওই গরম ভাপটা কিন্তু গলার স্বরযন্ত্র অবধি পৌঁছবে। ওটাতে কিচ্ছু দেওয়ার দরকার নেই। অনেকে নানাবিধ ওই সবুজ রং, নীল রং, অনেক রকমের ওষুধপত্র দেন, দিয়ে কোনো লাভ হয় না, কোম্পানির বিক্রি হয় বেশি। তো এই গরম জলটা করবেন, করে যে ভাপটা উঠবে সেইটা নেবেন। কারণ ওই হট ফোমেন্টেশন যেটাকে বলা হয়, সেঁক যেটাকে বলা হয়, সেইটার প্রয়োজন। সেইটা স্বরযন্ত্র অবধি একমাত্র পৌঁছবে ভাপ নিলে পরে। আমি এবার আবার ভাপের একটা কম্পিটিশন হয়, কেউ বলে আমি 5 মিনিট নিচ্ছি, কেউ বলে 10 মিনিট নিচ্ছি। এইসব করেও কোনো লাভ হয় না। বড় জোর মিনিট খানেক নেবেন, তাহলেই হবে। ওইটুকুতেই যা সিদ্ধি লাভ হওয়ার সেটা হবে, ওইটুকু করলেই হবে। তাহলে পরে ওভার ইউজ অফ ভয়েস করা যাবে না, অ্যাবিউজ কিংবা চিৎকার চেঁচামেচি করা যাবে না। দ্বিতীয়ত হলো অহেতুক গার্গেল কিংবা কুলকুচি এসব করবেন না, ভাপ নিতে পারেন। আর যদি জ্বর আসছে, গলা ব্যথা হচ্ছে, স্বরের পরিবর্তন হচ্ছে, 1-2 দিন দেখে নিয়ে তারপরেই কিন্তু যদি না কমে, তাহলে কিন্তু নির্দিষ্ট ডাক্তারবাবুকে একবার দেখিয়ে নেবেন। কারণ ভেতরে কি হচ্ছে ওটা তো জানা নেই, ওটা একটু জেনে সেই অনুযায়ী আর একটু ট্রিটমেন্টটা করলে ভালো। বাহ, তাহলে এই টিপসগুলো যদি আমরা মনে রাখি, তাহলে বোধ হয় এই ঋতু পরিবর্তনের সময় আমাদের গলার এত রকম যে সমস্যা হতে পারে তার থেকে আমরা মুক্তি পাবো।
তাই তো? নিশ্চয়। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, হঠাৎ মনে পড়লো, অনেকেরই একটা ধারণা আছে, আমি না যখনই এসিটা চালাই, বুঝেছেন ডাক্তারবাবু, তখনই আমার কিন্তু হাঁচি আরম্ভ হয়, সর্দি আরম্ভ হয় এবং গলার পরিবর্তন হয়, আমি ঠান্ডা কিছুতেই সহ্য করতে পারি না। এই জায়গাটাতেও কিন্তু চিন্তাভাবনাটা একটু ভুল। কারণ এসিটা আমাদের বুঝতে হবে সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিকভাবে আমাদের বুঝতে হবে এসি ব্যাপারটা কি করে। বাইরের হাওয়াটা কিন্তু ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং যখন ঢোকাচ্ছে তখন কিছু বৈজ্ঞানিক মেকানিজমের থ্রু দিয়ে হাওয়াটাকে ঠান্ডা করে দিচ্ছে, ব্যাপারটা তাই। ঠিক। এবার বাইরে যদি অ্যালার্জেন থাকে, যেগুলোর কথা বললাম, যেগুলোর থেকে অ্যালার্জি হতে পারে, অ্যালার্জেন থাকে, তাহলে পরে সেটা ওই কনসেন্ট্রেটেড ওয়েতে কিন্তু ওই ঘরে ঢুকে আসছে। একদম। তাহলে যে লোকটির অ্যালার্জিক সিমটম আছে তার কিন্তু এসির সামনে বসলে পরে, সেটা গাড়ির এসি হতে পারে, বাড়ির এসি হতে পারে, অফিসের এসি হতে পারে, ওই কনসেন্ট্রেটেড অ্যালার্জেনের মুখোমুখি হচ্ছে, সাথে সাথে তার কিন্তু অ্যালার্জিক রিয়াকশনগুলো আরম্ভ হচ্ছে। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ টেম্পারেচার। সেই জন্য সবসময় আমি বলে থাকি এসির সার্ভিসিংটা ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ ওই যে নেটটা যেটা হয় না, কিংবা ভেতরের যন্ত্রাংশ যেগুলো হয়, তাতে অ্যালার্জেনগুলো আটকে যায় এবং ওই তার পরের বার যখনই অন করা হচ্ছে আবার ঢুকছে। সেই জন্য এসি সার্ভিসিংটা খুব দরকার, যাতে অ্যালার্জেন মুক্ত যতটা হওয়া যায় তত ভালো। এখনকার দিনে তো আমি আবার শুনি নাকি সার্ভিসিং, ড্রাই সার্ভিসিং আর ওয়েট সার্ভিসিং এসব হয়। ড্রাই বলে কিছু হয় না, প্রপার ওয়েট সার্ভিসিং করানো, যাতে কিনা এসি রিমেন্স প্রপারলি অ্যালার্জেন ফ্রি। আচ্ছা, তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা মনে হয় অনেকটাই খুব সহজে বুঝলেন ব্যাপারটা, এবং যাদের এই সমস্যা আছে কিংবা ডাক্তারবাবু যেগুলো বললেন সেগুলো যদি একটু মেনে চলেন, তাহলে মনে হয় এই সমস্যা থেকে, এই গলার সমস্যা থেকে, যেটা আমাদের চিরকালীন সমস্যা, প্রতি বছর সবসময় আমাদের হতে থাকে, তার থেকে আমরা মুক্তি পাব। তাহলে আজকে আমরা ডাক্তারবাবুকে এটাই বলবো যে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে আমাদের এত মানে একটা কঠিন বিষয়টাকে বুঝিয়ে দিলেন এবং আপনার এই মূল্যবান সময় থেকে এতখানি আমাদের জন্য বললেন, এর জন্যে অনেক ধন্যবাদ। আমিও খুব আনন্দিত হয়েছি আমাকে ডাকার জন্যে। নমস্কার, ধন্যবাদ সকলকে। তাহলে নমস্কার।